সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ মিলছে না, স্থানীয় সরকার উপদেষ্টা। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত, শফিক রেহমানের সাজা স্থগিত। এবার হাসান নাসরুল্লাহর ডেপুটি ও হিজবুল্লাহর গোয়েন্দা প্রধানকেও হত্যা করল ইসরায়েল। ক্রিকেটার হিসেবে সাকিব নিরাপত্তা পাবে, রাজনৈতিক ক্ষোভ থাকলে তাকেই প্রশমন করতে হবে, ক্রীড়া উপদেষ্টা। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। রোববার দুপুরে কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ইতিবাচক মানসিকতার অভাবে সমবায় দাঁড়াতে পারছে না বলেও মন্তব্য তাঁর। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। অবিভক্ত বাংলায় 1922 সালে প্রতিষ্ঠিত হয় সমবায় ব্যাংক। দেশ স্বাধীন হওয়ার পর যা বাংলাদেশ সমবায় ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ব্যাংকটির দীর্ঘ ইতিহাস থাকলেও দুর্নীতি এবং অনিয়মের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। গত 18 সেপ্টেম্বর সমবায় ব্যাংকের 47তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা অভিযোগ করেন, ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা লুটপাট, নিয়োগ বাণিজ্য এবং 12,500 ভরি স্বর্ণ বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে। এজন্য ব্যাংকটির সাবেক সভাপতি মহিউদ্দিন মহিসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 13 বছর একটা কমিটি চলছে, সেখানে আপনারা 80%, আপনারা কোনো ব্যবস্থা নেন নাই। শুধু এককভাবে অধিদপ্তরের পরিচালককে দোষ দিয়ে লাভ নাই, তবে ওনার দায়িত্ব প্রধান ছিল। রোববার কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে উপদেষ্টা এএফ হাসান আরিফ সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। সমবায়ও এই রুরাল ডেভেলপমেন্টেরই একটি অংশ। তার বর্তমান অবস্থা ভয়াবহ। সমবায় ব্যাংক, তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে 12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র। উপদেষ্টা বলেন, সমবায়ীরা শুধু কমিটি আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত থাকে, কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই। কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি, এবং এটার মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টেও যায়, এবং একটা বড় অংশ মামলা মোকদ্দমা হচ্ছে সমবায়ীদের মধ্যে। তাহলে তো সমবায়ের যে মূল দর্শন যে আমরা সকলে মিলে কাজটা করব, এখানে তো সকলে মিলে হচ্ছে না। কমিটিতে আমি যাবো, এটাই হচ্ছে এখনকার সমবায়। এদিন সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে তা সংক্ষেপে তুলে ধরেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুবুল হক এই আদেশ দেন। একই সাথে তাকে কারাগারে ডিভিশন অনুমোদন করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রোববার সকালে আত্মসমর্পণ করতে সিএমএম কোর্টে উপস্থিত হন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সে সময় আদালত প্রাঙ্গণে তার ভক্ত সমর্থকরা হাজির হন। মাহমুদুর রহমানের উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বরে। সকাল 11টায় এজলাসে হাজির হন তিনি। মিনিটখানিক শুনানির পর সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্র করার অভিযোগের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আইনের বিধান অনুযায়ী 7 বছরের সাজাপ্রাপ্ত আসামির জামিন দেওয়ার এখতিয়ার সিএমএম আদালতের নেই। তাই কারাগারে গিয়ে হাইকোর্টে আপিল করে জামিন পেতে হবে মাহমুদুর রহমানকে। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন, তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে
সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। মাহমুদুর রহমানের আইনজীবী অভিযোগ করে বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে প্রত্যেকটি মামলাই ষড়যন্ত্রমূলক। আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে কারামুক্ত করা হবে বলেও জানান তিনি। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা। যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। আমাদের আপনাদের কাছে বক্তব্য হলো এই, সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটতো, এই দৃশ্য সেটাই প্রমাণ করে। এই মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 127টি মামলা হয়েছিল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় মিথ্যা মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, শফিক রেহমান এবং মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সাজা শর্ত সাপেক্ষে 1 বছরের জন্য স্থগিত করা হলো। গত বছরের 17 আগস্ট এই মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত। 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় মিথ্যা মামলা করার 1 বছর পর শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছাড়েন তিনি। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর দেশে ফিরে আসেন তিনি। সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত সরকারের। কেউ যেন আর গণতন্ত্র হরণ করতে না পারে, তাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। অন্যদিকে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই জাতির নেতা তার বিরুদ্ধে যে সকল অন্যায় মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। এই 5ই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বসে নেয়, তারা হয়তো একটা স্যাবর্টাইজ করার চেষ্টা করবে। যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। এদিকে ডিআরইউ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় হাফিজউদ্দিন আহমেদ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য বীর ভাতার দাবি জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেকেই 111 সরকারের ছিল, তাই সতর্ক হতে হবে। সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। এই উপদেষ্টা পরিষদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। এদিকে নয়াপল্টনে জিয়া মঞ্চের শোভাযাত্রা পূর্ব সমাবেশ থেকে বক্তারা দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের তৈরি সাইবার সিকিউরিটি অ্যাক্ট ক্ষেত্র বিশেষে সংশোধন করা হবে। যেসব আইন দিয়ে কণ্ঠরোধ করা হতো তা বাতিল হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে এক আলোচনায় তিনি বলেন, স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিলাসী যে সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল,
সেগুলি বাতিল করার চেষ্টা করব, ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টরা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে দুই ধরনের অপরাধ আছে। একটা হচ্ছে কম্পিউটার অফেন্স, একটা হচ্ছে স্পিচ অফেন্স। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। এবার মধ্যপ্রাচ্য উত্তেজনা প্রসঙ্গ। হাসান নাসরাল্লাহর পর এবার হিজবুল্লাহর উপপ্রধান নাবিল কাউক এবং সংগঠনটির গোয়েন্দা বিভাগের শীর্ষ কমান্ডার খলিল ইয়াসিনকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। গণমাধ্যমের তথ্য অনুযায়ী হামলার আগে নাসরাল্লাহর অবস্থান সম্পর্কে ইসরায়েলকে তথ্য দিয়েছিল এক ইরানি গুপ্তচর। এদিকে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে একের পর এক প্রতিশোধের হুমকি দিয়ে যাচ্ছে ইরান এবং তার মিত্ররা। কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মাইনুল হাসান। সকালে পল্টনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব আয়োজিত ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব 2024 ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন এখনও যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশনার মাইনুল হাসান জানান, মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে বলেও জানান কমিশনার। যারা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন তারা দীর্ঘ জেল টার্ম করে তারা আদালতের আদেশের মাধ্যমে আসছেন, তো তারা আমাদের সার্ভিলেন্সে আছেন। তারা যদি নতুন করে অপরাধে যুক্ত হন অবশ্যই নতুন করে আইনের ব্যবস্থা হবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিদেশি ঋণের বিষয়ে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD। সংস্থাটির প্রকাশিত মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স রিপোর্টে এই পরামর্শ আসে। রোববার রিপোর্ট প্রকাশের ভার্চুয়াল আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন, আর্থিক বাস্তবতা বিবেচনায় আগামী দিনে বৈদেশিক ঋণের তুলনায় বিভিন্ন দাতা সংস্থা থেকে অনুদান নেওয়ার বিষয়ে মনোযোগী হতে হবে বাংলাদেশকে। এছাড়া দেশের আর্থিক খাতের শৃঙ্খলার স্বার্থে অর্থায়নের নতুন এবং ঝুঁকিমুক্ত পথ বেছে নেওয়ারও পরামর্শ দেন তারা। জলবায়ু ইস্যুতে বাংলাদেশকে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ আসে এই ভার্চুয়াল আলোচনায়। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন সাকিব আল হাসান, জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। 2024 টি-20 বিশ্বকাপ দল থেকে 3টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এর মধ্যে বাদ পড়েছেন সাকিব, সৌম্য সরকার ও তানভীর ইসলাম। 14 মাস পরে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওপেনার পারভেজ হোসেন ইমন ও বামহাতি স্পিনার রকিবুল হাসানকে দলে রাখা হয়েছে। ভবিষ্যতের চিন্তা করে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মিডল অর্ডারে দ্য গ্রেট সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন। তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাচ্ছি আরও একবার। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ মিলছে না, স্থানীয় সরকার উপদেষ্টা। আত্মসমর্পণের পর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত, শফিক রেহমানের সাজা স্থগিত। এবার হাসান নাসরুল্লাহর ডেপুটি ও হিজবুল্লাহর গোয়েন্দা প্রধানকেও হত্যা করল ইসরায়েল। ক্রিকেটার হিসেবে সাকিব নিরাপত্তা পাবে, রাজনৈতিক ক্ষোভ থাকলে তাকেই প্রশমন করতে হবে, ক্রীড়া উপদেষ্টা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে।
রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।